এখন ক্রাইমের যে সত্য ঘটনাটা শুরু করব সেটা বিহারের একটা ঘটনা। বিহারের রাজধানী পাটনাতে শম্ভু গার্লস হোস্টেল নামের একটা হোস্টেল আছে। সেই হোস্টেলে ঘটেছিল এই ঘটনাটা 6 জানুয়ারি 2026 সালে। ঘটনার শুরুটা যদি করতে হয় তাহলে বিহারের রাজধানী পাটনা থেকে কিছুটা দূরে জাহানাবাদ নামের একটা ছোট্ট গ্রামীণ এরিয়া। সেখানে একটা ফ্যামিলি ছিল। ফ্যামিলিতে একটা মেয়েটা পড়াশোনাতে খুব ভালো। মেয়েটার ফ্যামিলির লোকজনের ইচ্ছা ছিল মেয়েটা বড় হয়ে একজন ডাক্তার হবে। ডাক্তার হওয়ার জন্য নিটের পরীক্ষা দিতে হয়, আর সেই পরীক্ষার প্রিপারেশনের জন্য জাহানাবাদের গ্রামে থাকলে চলবে না, তাকে শহরে এসে পড়াশোনা করতে হবে। সেই জন্য মা বাবা ব্যবস্থা করেছিল নিটের একটা কোচিং ইনস্টিটিউটে তাকে ভর্তি করা হয়েছিল। আর সেই ইনস্টিটিউটে ক্লাস করার জন্য সেই এলাকাটাতেই যদি একটা হোস্টেলে থাকা যায় তাহলে খুব সুবিধা হবে, পড়াশোনা করার জন্য সময় পাওয়া যাবে। সেই জন্য ওই শম্ভু গার্লস হোস্টেলে তাকে থাকার ব্যবস্থাও করে দেওয়া হয়। সে সেখানেই থেকে পড়াশোনা করছিল। ডিসেম্বর 2025-এ 25 ডিসেম্বর বড়দিনের ছুটি পড়েছিল। সব জায়গাতেই ছুটি পড়েছিল। সেই মেয়েটার কোচিং ইনস্টিটিউটেও ছুটি পড়েছিল। তার বাবা আর তার মা এসে 26 তারিখে তাকে তার হোস্টেল থেকে নিজেদের বাড়িতে নিয়ে চলে গেছিল। কথা ছিল যে 6 তারিখ থেকে কোচিং সেন্টার খুলবে, তাহলে সে 5 তারিখে আবার জাহানাবাদ থেকে পাটনা চলে আসবে। ঠিক সেই রকম ভাবে 5 জানুয়ারি পর্যন্ত সে নিজের বাড়িতে নিজের আত্মীয় স্বজনদের মাঝখানেই থেকেছিল, সবার সাথে অনেক আনন্দ করেছিল, নতুন বছরের দিনটা কাটিয়েছিল, বন্ধু বান্ধবদের সাথে পিকনিক করেছিল। তারপরে সে চলে এসেছিল নিজের হোস্টেলে। নেক্সট ডে ক্লাস করতে যাওয়ার কথা ছিল। সে বিকেল বেলায় 3:30-টের সময় জাহানাবাদ থেকে পাটনা স্টেশনে এসে পৌঁছেছিল। শম্ভু গার্লস হোস্টেলেও এসে পৌঁছেছিল। রাত্রেবেলায় 9টার সময় শেষবার তার নিজের মায়ের সাথে ফোনে কথাও হয়েছিল। কয়েকজন বন্ধু বান্ধবের সাথেও কথা বলেছিল 5 জানুয়ারি বিকেলে হোস্টেল থেকে। তারপরে সে রাত্রের খাবার খেয়েছিল, নিজের দরজা বন্ধ করে ঘুমিয়ে পড়েছিল। সকালবেলায় 6 জানুয়ারি 2026 সবাই যখন ব্রেকফাস্ট করতে গেছিল মেয়েরা, সে কিন্তু ব্রেকফাস্ট করতে যায়নি। সবাই ভেবেছিল যে তার আজকে ব্রেকফাস্ট করার ইচ্ছা নেই বা সে ঘুমিয়ে আছে, তারা কিন্তু তাকে ডিস্টার্ব করেনি। আবার দুপুর বেলায় লাঞ্চ টাইমেও সেই মেয়েটা খাবার খেতে যায়নি। তখন ওই হোস্টেলেরই একজন কর্মচারী তার দরজায় এসে নক করেছিল। নক করলে ভেতর থেকে কোনো সাড়া পাওয়া যায়নি। তখন দরজা ভেঙে দেখা যায় যে সে একদম অজ্ঞান অবস্থায় পড়ে রয়েছে। তাকে সেখান থেকে নিয়ে গিয়ে প্রভাত হসপিটাল নামের একটা হসপিটাল, যেটা ছিল তার হোস্টেল থেকে প্রায় 2.5 কিলোমিটার দূরে, সেখানে ভর্তি করতে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে কিছুক্ষণের মধ্যেই তাকে রেফার করে দেওয়া হয়েছিল অন্য কোনো হসপিটালে নিয়ে যাওয়ার কথা বলা হয়েছিল। বেদান্ত হসপিটাল নামের একটা বড় হসপিটালে তাকে নিয়ে গিয়ে ভর্তি করা হয়। ভর্তি করার পর থেকে সে কিন্তু অজ্ঞানী ছিল। তারপরে তার মা বাবাকে খবর দেওয়া হয়েছিল। মা বাবা সেখানে চলে আসে, তবে মা বাবাকে হসপিটাল থেকে দেখা করতে দেওয়া হয়নি তার সাথে। মা বাবা কান্নাকাটি করলেও তাদেরকে হসপিটালের লোকজনেরা দেখা করতে দেয়নি। মা বাবাকে বারবার হসপিটাল থেকে বলা হয়েছে যে আপনার মেয়ে সুসাইড করার চেষ্টা করেছে, সে অনেকগুলো ঘুমের ওষুধ খেয়ে ফেলেছে। মা বাবা কিন্তু
বুঝতেই পারছিল না যে তাদের হাসি খুশি মেয়েটা হঠাৎ সুসাইড করতে গেল কেন। মা বাবা সোজা পুলিশ স্টেশনে চলে গেছিল। পুলিশ স্টেশনে সমস্ত ব্যাপারটা পুলিশকে জানানো হয়, এফআইআর করা হয়। বলেছিল হোস্টেলে হয়তো কোনো অসুবিধা হচ্ছে আমার মেয়ের, আপনারা তদন্ত করে দেখুন। বাবা কিন্তু বলেছিল যে ওই হোস্টেল এরিয়ার দুজন ছেলে, নাবালক দুজন ছেলে আমার মেয়েকে বিরক্ত করত, আমার মেয়ে মাঝে মধ্যে বাড়িতে এটা বলেছে। কিন্তু পুলিশ ব্যাপারটাকে সিরিয়াসলি নেয়নি। পুলিশ ঘটনাস্থলে যায়নি। হোস্টেল রুম যেখানটাতে মেয়েটা ওই ঘটনা ঘটিয়েছিল বা অন্য কেউ ওই ঘটনা ঘটিয়ে দিয়েছিল, সেখানে কিন্তু পুলিশ গিয়ে দেখার চেষ্টাও করেনি। 3 দিন পরে 9 তারিখে যে পুলিশ স্টেশনে গিয়ে তার বাবা এফআইআর করেছিল তার মেয়েকে কেউ হয়তো মেরে ফেলেছে এই বিষয় বলে, সেই পুলিশ স্টেশনের রোশনি কুমারী নামের যে ইন্সপেক্টর, তিনি নিজের পার্সোনাল গাড়ির যে ড্রাইভার, কোনো সরকারি ড্রাইভার নয়, তাকে বলেছিলেন যে শম্ভু গার্লস হোস্টেলটা কোথায় সেটা কি তোমার জানা আছে? তো সে বলেছিল হ্যাঁ জানি। তখন তার ম্যাডাম তাকে বলেছিল যে একবার তুমি ওখানে যেও, ওখানে গিয়ে হোস্টেলের যেটা যাওয়া আসার পথ সেখানকার যে ডিভিআর, সিসিটিভি ক্যামেরার রেকর্ডিং গুলো যেখানে জমা হয়, সেই ডিভিআরটা একবার নিয়ে এসো, একটু জিজ্ঞাসাবাদ করে এসো। পুলিশ ইন্সপেক্টর রোশনি কুমারী এতটাই ব্যস্ত ছিলেন যে তার ইচ্ছাই করেনি যে একটা মেয়ে এতটা সিরিয়াস অবস্থায় হসপিটালে পড়ে রয়েছে, তার পেছনে কি ব্যাপার রয়েছে, কেন এমন ঘটলো, সেটা তার পার্সোনালি গিয়ে তার ডিউটিতে দেখা উচিত, সেটা তিনি করার চেষ্টাও করেননি। তিনি নিজের ড্রাইভারকে পাঠিয়েছিলেন ডিভিআরটা চেক করতে। ড্রাইভার সেটাই করেছিল। সেই ডিভিআর এর রেকর্ডিং গুলো যখন দেখেছিল তখন দেখা গেছিল 5 জানুয়ারি সে রেলওয়ে স্টেশন থেকে নিজের হোস্টেল রুমে আসার পর মাত্র 2বার নিজের রুম থেকে বেরিয়েছিল, 2বারই খাওয়ার জন্য। তাছাড়া কিন্তু সে নিজের রুম থেকে আর একবারও বেরোয়নি, আর তার রুমে অন্য কাউকে ঢুকতেও দেখা যায়নি। তাহলে এরকম ঘটনা কিভাবে ঘটলো? তার মানে এই ঘটনা সে নিজেই ঘটিয়েছে। রোশনি কুমারী নিজের ডিউটি ঠিক করে করেনি। তারপরে অভিনব কুমার যে ছিল পাটনার এসিপি, সেও বলেছিল যে একটা সাধারণ মৃত্যু, পড়াশোনার অনেক চাপ, মেয়েটার জীবনে অনেক কিছু দুঃখ থাকতে পারে। মেয়েটার একটা পার্সোনাল ডায়েরি পাওয়া গেছে, সেই ডায়েরিতে সে নিজের জীবনের অনেক কিছু কষ্টের কথা লিখেছে, তার বাড়িতে ফ্যামিলি প্রবলেম অনেক কিছু সে লিখেছে। আরো একটা কথা বলে রাখি, মেয়েটা প্রত্যেকদিন ডায়েরি লেখার একটা অভ্যেস ছিল। প্রত্যেকদিন ঘুমোতে যাওয়ার আগে সে ডায়েরিতে কয়েকটা লাইন সারা দিনটা কেমন কাটলো সেই বিষয়ে লিখেছে। সাধারণত সবার জীবনেই কোনো না কোনো প্রবলেম থাকে, প্রত্যেকটা দিন খুব স্মুথ ভাবে চলবে এমনটা নয়, সবার জীবনেই ওঠা নামা এমন থাকে, ফ্যামিলিতেও অনেক রকম প্রবলেম থাকে। সেগুলো সে একটা ডায়েরিতে লিখেছে মানেই যে সে সুসাইড করেছে এমনটা হওয়া সব সময় সম্ভব নাও হতে পারে। আগেই বলেছি বেদান্ত হসপিটালে মেয়েটা ভর্তি ছিল। হসপিটাল থেকে পুলিশকে খবর দেওয়া হয়েছিল, পুলিশ টিম কিন্তু হসপিটালেও পৌঁছায়নি। হঠাৎ করে মেয়েটার একবার জ্ঞানও ফিরেছিল, কিন্তু তাকে তার মা বাবা কারোর সাথে দেখা করতে দেওয়া হয়নি। মেয়েটা 11 তারিখে মারা গেছিল। সে সেদিন থেকেই কিন্তু কোমায় ছিল। একবার তার জ্ঞান ফিরেছিল, কিন্তু তার বাড়ির লোকের সাথে তাকে দেখা করতে দেওয়া হয়নি। হসপিটালের লোকজন, পুলিশ কেউ সঙ্গ দেয়নি। হসপিটাল থেকেও কিন্তু বারবার ব্যাপারটাকে সুসাইড বলে দেখানো হচ্ছিল। মেয়েটা 11 তারিখে মারা গেছিল, তারপরে পোস্টমর্টম হয়েছিল। পোস্টমর্টম রিপোর্টে পরিষ্কার লেখা ছিল যে মেয়েটা শরীরের ভেতরে ঘুমের ওষুধ পাওয়া গেছে। তবে আরো একটা ব্যাপার, মেয়েটার সারা শরীরে প্রচুর আঘাতের দাগ, নখ দিয়ে আঁচড়ের দাগ, তার পিঠটা চোট লাগলে বা ঘষাঘষি হলে যেমন হয় তেমন ভাবে নীল হয়ে গেছে। তার প্রাইভেট পার্টে
রক্ত বেরোচ্ছিল, প্রাইভেট পার্টে আঘাতের চিহ্ন ছিল। মেয়েটাকে হোস্টেল থেকে বের করে নিয়ে যাওয়ার পরেই হোস্টেলের রুমটাকে ধুয়ে মুছে পরিষ্কার করে ফেলা হয়েছিল। মেয়েটার রুমে 90খানা ঘুমের ট্যাবলেট পাওয়া গেছিল। তবে একটা প্রশ্ন থেকেই যায়, 90খানা ঘুমের ট্যাবলেট সে পেল কোথা থেকে? যদি সে ঘুমের ট্যাবলেট খেয়ে নিজেকে শেষ করেও থাকে, তারপরেও 90খানা ট্যাবলেট থেকে গেল, তার মানে কতগুলো ঘুমের ট্যাবলেট ছিল তার কাছে, কিভাবে ছিল, এটা কিন্তু একটা প্রশ্নের বিষয়। প্রেসক্রিপশন করে দিলেও কিন্তু কোনো ওষুধের দোকান এতগুলো ঘুমের ওষুধ একসাথে কখনো দেয় না। তাহলে কি অন্য কেউ এসে এই ধরনের কিছু একটা ঘটনা ঘটিয়ে তাকে জোর করে ঘুমের ওষুধগুলো খাইয়ে দিয়েছিল? পাটনার পুলিশ টিমের ওপরে বেশ কিছু প্রশ্ন মিডিয়া বা সাধারণ মানুষজন করছিল। এমন সময় মেয়েটা মারা যাওয়ার পর 12 জানুয়ারি এসিপি অভিনব কুমার একটা প্রেস কনফারেন্স করে সোশ্যাল মিডিয়াকে আর অন্যান্য মিডিয়ার সমস্ত লোকজনদেরকে জানিয়েছিল যে মেয়েটা কোনো রেপ হয়নি, সে সাধারণ তার মৃত্যু, সে নিজেকে শেষ করেছে, তার জীবনে অনেক প্রবলেম ছিল, সে নিজের ডায়েরিতে প্রবলেম লিখেছে, তার ফোনে কিছু সন্দেহজনক নম্বরও ছিল, তার রুম থেকে প্রচুর ওষুধ পাওয়া গেছিল, সে নিজেকে এইভাবে শেষ করেছে। সে যখন থেকে ওই ওষুধ খেয়েছিল তারপর থেকেই সে কিন্তু কোমাতেই ছিল। সেখানকার এসপি কার্তিক, যার নাম, তিনিও আবারও একই কথা বলেছিলেন যে পুলিশ ডিপার্টমেন্টের ডাক্তারদের কোথাও কোনো দোষ নেই, মেয়েটা যা করেছে নিজেই করেছে, এবার তদন্ত করে দেখতে হবে যে আসলে কি ঘটেছে। তবে ওই মেয়েটার মা বাবার, মেয়েটার আত্মীয় প্রতিবেশীদের বা ওই এলাকাতে যে লোকজনেরা রয়েছে বা যারা এই বিষয়টা নিয়ে আরো আরো অনেক আলোচনা করছে, সবার এটাই মনে হচ্ছে যে পুলিশ ডিপার্টমেন্ট, ডাক্তার সবাই কোনো উঁচু মহলের মানুষের নামটা লুকিয়ে রাখার চেষ্টা করছে। তাই জন্য তারা এইভাবে বয়ান দিচ্ছে মিডিয়াকে। পরবর্তীকালে পাটনার ডিআইজি বিনয় কুমার তিনিও একই কথা বলেন যে এক্ষেত্রে কারো দোষ নেই, মেয়েটাই নিজেকে নিজের অন্যান্য অনেক প্রবলেমের জন্য। পরবর্তীকালে ডিআইজি বিনয় কুমার বলেছেন যে পুলিশের, প্রশাসনের, হসপিটালে কোথাও কোনো দোষ তিনি দেখতে পাচ্ছেন না। মেয়েটা নিজের পার্সোনাল কিছু প্রবলেম জন্য নিজেকে শেষ করেছে, কিন্তু ক্রাইম সিন কেন ধুয়ে মুছে পরিষ্কার করে ফেলা হয়েছে বা ক্রাইম সিনে টাইমলি পুলিশ কেন গিয়ে পৌঁছায়নি, এই সমস্ত ব্যাপারের কোনো উত্তর পুলিশ ডিপার্টমেন্টের কাছে নেই। আশেপাশের লোকরা বলছে যে ওই শম্ভু গার্লস হোস্টেলে একটা সেক্স র্যাকেট চলে, ওখান থেকে ওখানকার যে মালিক মনীষ নামের একজন ভদ্রলোক রয়েছে, সে দেহ ব্যবসা চালায়, সে প্রচুর টাকা পয়সার মালিক, তাকেও হয়তো বাঁচাবার চেষ্টা করছে পুলিশ, কারণ পুলিশ বা এলাকার প্রশাসন সবাই মনীষের ওই ব্যবসার কথা জানে। আশেপাশের লোকজনেরা মিডিয়াতে জানিয়েছে যে ওই হোস্টেলের সামনে প্রায় প্রতিদিন দামি দামি গাড়ি রাত্রিবেলায় এসে দাঁড়িয়ে থাকে। তাতে কারা আসে, কেন আসে, ওই হোস্টেলের ভেতরে তারা কেন যায়, সেই বিষয়ে এলাকার লোকজনের সন্দেহ রয়েছে। আরো একটা ব্যাপার সন্দেহজনক, সেটা হচ্ছে মেয়েটাকে যখন দুপুর বেলায় জানা গেছিল যে মেয়েটা অসুস্থ, মেয়েটা কোমায় রয়েছে, সেই সময় তাকে তাড়াতাড়ি করে নিয়ে যাওয়া হয়েছিল হসপিটালে, যেখানে ওই হোস্টেল তার 500 মিটারের মধ্যেই 13খানা হসপিটাল রয়েছে। তার মধ্যে সব থেকে বড় যে পাটনার সরকারি হসপিটাল নালন্দা হসপিটাল, সেটাও ওই হোস্টেলের 500 মিটারের মধ্যেই রয়েছে।
সেই সব হসপিটালগুলো বাদ দিয়ে কেন ওই মেয়েটাকে 2.5 কিলোমিটার দূরে প্রভাত হসপিটাল নামের একটা ছোট হসপিটালে নিয়ে যাওয়া হলো? প্রভাত হসপিটালের ডাক্তাররা যখন তাকে নিতে চায়নি, তখন মনীষ প্রভাব খাটিয়ে ঝগড়া করে সেখানে মেয়েটাকে ভর্তি করেছিল। পরবর্তীকালে মেয়েটাকে নিয়ে গিয়ে বেদান্ত হসপিটালে ভর্তি করা হয়েছিল, তবে তার বাবা মায়ের সাথে কেন দেখা করতে দেওয়া হয়নি? মেয়েটা কিন্তু যখন কিছুক্ষণের জন্য জ্ঞান ফিরেছিল, তার চোখে জল ছিল। সে রিকোয়েস্ট করেছিল মায়ের সাথে দেখা করার, কিন্তু তাকে তার বাড়ির কোনো লোকের সাথে দেখাও করতে দেওয়া হয়। পুলিশ কেন হসপিটালে এসে মেয়েটার বয়ান নেয়ার চেষ্টা করেনি? পুলিশ কেন ক্রাইম সিনে নিজে না গিয়ে নিজের পার্সোনাল ড্রাইভারকে পাঠিয়েছিল? 3 দিন পরে কেন হোস্টেলের ওই রুমে গিয়ে পৌঁছেছিল? মেয়েটার হোয়াটসঅ্যাপ চ্যাটিং এর অংশগুলো ডিলিট করা হয়েছে কেন? সে কি তাহলে কোনো প্রবলেমের মধ্যে ছিল? আর ওই হোস্টেলের যে মালিক মনীষ, তার বিভিন্ন চ্যাটিং, তার কল ডিটেল ইত্যাদি ডিলিট করা হয়েছে কেন? তাহলে কি পুলিশ আর ডাক্তার দুই দল মিলে কাউকে একটা আড়াল করার চেষ্টা করছে? এটাই প্রশ্ন। এই ঘটনাটা শোনার পরে আপনাদের কি মনে হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো থাকার চেষ্টা করবেন।